হ্যালো এভরিওয়ান। আইএলটিএস স্পিকিংয়ে মেইনলি কী ক্রাইটেরিয়ার উপর মার্কিং হয়, আজকে আমরা সেসব সম্পর্কে জেনে নিব। তো আমরা সবাই জানি যে আইএলটিএস স্পিকিং সহ অন্য সব মডিউলে ব্যান্ড স্কোর হচ্ছে 9। তো স্পিকিংয়েও সেমভাবে স্কোর হচ্ছে টোটাল স্কোর 9। তো এই 9 আসে কই থেকে? মেইনলি 4টা ক্রাইটেরিয়ার উপর এই স্কোরটা আসে। প্রথমত ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, অ্যান্ড লাস্টলি প্রনাউন্সিয়েশন। বাট এই 4টি ক্রাইটেরিয়া আবার 3টি করে সাব ক্রাইটেরিয়াতে বিভক্ত। যেমন ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সে 3টা, লেক্সিক্যাল রিসোর্সে আরও 3টা, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে 3টা, অ্যান্ড প্রনাউন্সিয়েশনে 3টা। তাহলে মোট 3 4 12টা ক্রাইটেরিয়া আছে আমাদের আইএলটিএস স্পিকিংয়ের মার্কিংয়ের জন্য। তো আইএলটিএস দেওয়ার আগে আপনার অবশ্যই রাইটিং এবং স্পিকিংয়ের এই মার্কিং ক্রাইটেরিয়াগুলো সম্পর্কে আইডিয়া থাকা অবশ্যই উচিত। কারণ অনেক ভালো স্টুডেন্ট আছে যারা ইংরেজিতে অনেক ভালো কিন্তু আইএলটিএসে ভালো স্কোর করতে পারে না। এই কারণটির জন্য, কারণ তারা আসলে জানেই না যে আইএলটিএসে তাদেরকে কিভাবে পরীক্ষা দিতে হবে এবং আইএলটিএস আমাদের কাছ থেকে, মানে একজন ক্যান্ডিডেটদের কাছ থেকে মেইনলি কি চায়। তো প্রথমেই আমি আজকের এই ভিডিওতে চেষ্টা করব খুবই কম সময়ে এই 12টি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করতে। তো আজকে স্পিকিংয়ের এই 12টি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব, যেগুলোতে ভালো করার মাধ্যমে আপনি আইএলটিএস স্পিকিংয়ে একটি ভালো স্কোর তুলতে পারবেন, এবং অন্য আরেকদিন আমি রাইটিংয়ের জন্য একটি ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমাদের এই 12টি সাব ক্রাইটেরিয়ার মধ্যে সর্বপ্রথম হচ্ছে স্পিক্স উইদাউট আনন্যাচারাল পজেস অর হেজিটেশন, যেটা ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সের একটি সাব ক্রাইটেরিয়া। তাহলে আইএলটিএস স্পিকিংয়ে আপনার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আনন্যাচারালি বারবার পজ না করে, বারবার হেজিটেট না হয়ে আপনি ন্যাচারালি ফ্লুয়েন্টলি কথা বলছেন কিনা। তো আপনারা হচ্ছে কথা বলার সময় অনেক বেশি থেমে যান, গ্রামাটিক্যাল ভুল হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে বলে বারবার থেমে যান। এটা একদমই করা যাবে না, কারণ ফ্লুয়েন্সি সব থেকে বেশি ম্যাটার করে, আপনি এটা মাথায় রাখবেন। ওকে, আশা করছি 1.1-এ কারো কোনো প্রবলেম নেই। আশা করছি 1.1-এ আর কারো কোনো প্রবলেম নেই। এ পর্যায়ে আসি আমাদের সেকেন্ড সাব ক্রাইটেরিয়া, uses discourse markers and linking words naturally. Okay, this is a new word, discourse marker. আমরা নর্মালি এটাকে কানেক্টরস বলে থাকি, এবং আপনারা সবাই জানেন কানেক্টরস কি। অ্যান্ড মনে রাখবেন, কানেক্টরস আসলে মানে ইম্পর্টেন্ট বললেও কম হয়ে যাবে। কানেক্টরস মানে ইংরেজি আইএলটিএসের ক্ষেত্রে স্পিকিংয়ে এবং রাইটিংয়ে মানে হচ্ছে যে আপনার জন্য অত্যাবশ্যকীয় একটি পার্ট। মানে কানেক্টর যত বেশি ইউজ করবেন তত বেশি ভালো, এবং স্পিকিংয়ে আপনাকে কানেক্টর অনেক বেশি ইউজ করতে হবে। রাইটিংয়ে যেরকম আপনার অনেক বেশি ইউজ করতে হয়, স্পিকিংয়েও ট্রাই করবেন কানেক্টরের ব্যবহার বাড়াতে। এবং প্রতিটি লাইন যদি আপনি কানেক্টর দিয়ে স্টার্ট করেন, স্পেশালি ইন পার্ট 3, মানে এটা কিন্তু খুবই হচ্ছে যে আপনার স্কোরকে আরও বাড়িয়ে তুলবে। অ্যান্ড লিঙ্কিং ওয়ার্ডস ন্যাচারালি, এবং আপনাকে যেটাই ইউজ করেন না কেন ন্যাচারালি ইউজ করতে হবে। এমন কিছু ইউজ করা যাবে না, কানেক্টর ইউজ করলেও অর্থের সাথে মিল রেখে কানেক্টর ইউজ করতে হবে। এমন কোনো কানেক্টর ইউজ করবেন না যা সেন্টেন্সের অর্থের সাথে যাচ্ছে না কিন্তু আপনি শুধু জানেন বলে ইউজ করছেন, এরকম কিছু করা যাবে না। ওকে, আশা করছি আপনাদের 1.2 নিয়ে কোনো সমস্যা নেই। এ পর্যায়ে আসি 1.3-তে, develops ideas logically and stays on topic. very important, মাথায় রাখবেন যে আপনাকে জিজ্ঞেস করা হলো একটা টপিক নিয়ে, এখন আপনি ঘুরিয়ে ফিরিয়ে অন্য টপিকে চলে গেলেন, এতে কিন্তু হচ্ছে না। আপনার স্পিকিংয়ে তারা দেখবে যে আপনি আপনার টপিকে আছেন কিনা। রাইটিংয়ে যেরকম টাস্ক রেসপন্সে আপনার যে টাস্কে যা চাইতো তাতেই থাকতে হতো, স্পিকিংয়েও এই জিনিসের কোনো ব্যতিক্রম নেই। আপনি মানে ভাবতে পারেন না যে আপনি ওই টপিকটা ভালো পারেন তাই ঘুরিয়ে ফিরে আপনি অন্য টপিকে চলে যাবেন, এই ধরনের জিনিস ভাবার কোনো কারণ নেই। আপনাকে যা জিজ্ঞেস করা হয়েছে সেই টপিকে থেকে সেই টপিকে আইডিয়া জেনারেট করতে হবে, এবং মানে শেষ পর্যন্ত ওই টপিকেই স্টে করতে হবে। তাহলে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সে যে 3টা সাব ক্রাইটেরিয়া ছিল, এই 3টা নিয়ে আমার আলোচনা করা শেষ। এ পর্যায়ে আসি স্কোর নিয়ে। এখন
স্কোর দেখেন 0 থেকে 9-এর মধ্যে হবে এবং 9-এ আপনি কত পেয়েছেন তিনটাতেই সেখানে লেখা হবে। তারপরে এই তিনটার অ্যাভারেজ বের করে আপনার ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সের স্কোর নির্ধারণ করা হবে। আচ্ছা, এ পর্যায়ে আমি যাচ্ছি আমাদের ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সের পরে আসছে লেক্সিক্যাল রিসোর্স। এখন লেক্সিক্যাল রিসোর্স নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা অনেক বড় ভুল ধারণা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স মানে তারা ভোকাবুলারিকে বুঝে থাকে, কিন্তু মাথায় রাখবেন লেক্সিক্যাল রিসোর্স এবং ভোকাবুলারি সেম না। ভোকাবুলারি হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সের একটি পার্ট মাত্র, লেক্সিক্যাল রিসোর্স কিন্তু অনেক বিস্তৃত। আর সেকেন্ড আরেকটা ভুল ধারণা হচ্ছে তাদের আচ্ছা আগে আমি 2.1 আলোচনা করে ফেলি, তারপরে ওই ভুল ধারণা নিয়ে আলোচনা করব। তো 2.1 সাবক্রাইটেরিয়া কি বলা হয়েছে? বলা হয়েছে রেঞ্জ অফ ভোকাবুলারি, ভ্যারাইটি অ্যান্ড রিলেভেন্স। আচ্ছা, এখানে ভ্যারাইটি দিয়ে বোঝানো, এই যে এখনই আমি ওই যে সেকেন্ড ভুল ধারণাটা নিয়ে কথা বলবো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা ভাবে হাই লেভেলের ভোকাবুলারি ইউজ করতেই হবে। ঠিক আছে, হাই লেভেলের ভোকাবুলারি অবশ্যই ইউজ করতে হবে, এর কোনো ব্যতিক্রম নেই। কিন্তু হাই লেভেলের ভোকাবুলারি ইউজ করার আগে আপনার মাথায় রাখতে হবে আইএলস আপনার কাছে সিনোনিম অনেক বেশি এক্সপেক্ট করবে। রাইটিংয়ে যেরকম সিনোনিম ইউজ করা হয়, স্পিকিংয়েও আপনাকে অবশ্যই সিনোনিম ইউজ করতে হবে। বারবার একই ওয়ার্ড রিপিট না করে আপনাকে সিনোনিম দিয়ে বলতে হবে। এখন সিনোনিম ইউজ করা মানেই যে হাই লেভেলের ওয়ার্ড, সেটা কিন্তু না। যেমন ধরেন অনেক বেসিক ওয়ার্ডের সিনোনিম কিন্তু অনেক সহজ। যেমন ধরেন ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে ওয়ার্ড, যেটা অনেক বেশি ইউজ করি আমরা। এখন আপনি বারবার যদি প্রতিটা সেন্টেন্সে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলেন, সেটা না করে পরের সেন্টেন্সে আপনি নেসেসারি বলতে পারেন। আবার গিভ অর্থ হচ্ছে দেয়া, বারবার যদি প্রতি সেন্টেন্সে গিভ বলেন, সেটা না করে পরের সেন্টেন্সে প্রোভাইড বলতে পারেন। তাহলে আপনারাই বলুন, প্রোভাইড বা নেসেসারি এই ওয়ার্ডগুলো কি আমার খুবই হাই লেভেলের ওয়ার্ড? অবশ্যই না, এগুলো হচ্ছে সিনোনিম। এবং এইসব ওয়ার্ড ইউজ করার মাধ্যমে আপনি এই যে লেক্সিক্যাল রিসোর্সে এগিয়ে থাকবেন। তাহলে সিনোনিম ইউজ করতে হবে, এত বেশি কমপ্লেক্স ওয়ার্ডের দিকে না গিয়ে আগে এই বেসিক সিনোনিমগুলো ইউজ করার দিকে আপনাদের নজর দিতে হবে। তারপরে আসি রিলেভেন্স। রিলেভেন্স হচ্ছে যেখান থেকে ইচ্ছা ভোকাবুলারি ইউজ করলেই হবে না, আপনি যে টপিক নিয়ে কথা বলছেন অবশ্যই সেই টপিকের উপর ভিত্তি করে ভোকাবুলারি ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আশা করছি 2.1 নিয়ে কারো কোনো সমস্যা নেই। এরপরে যাই 2.2-তে, অ্যাকুরেসি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েসি অফ ওয়ার্ড চয়েস, যেটা আমি রিলেভেন্সে অলরেডি বলে এসেছি যে আপনি যে টপিক নিয়ে কথা বলবেন সেই টপিকের উপর অ্যাকুরেটলি ভোকাবুলারি ইউজ করতে হবে। ওই টপিকের জন্য আলাদা বা বহির্ভূত কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না যা ওই টপিকের সাথে যাচ্ছে না। আচ্ছা, 2.2 নিয়ে আসলে তেমন কিছুই বলার নেই। এরপরে আসি 2.3-তে, এবিলিটি টু প্যারাফ্রেজ অ্যান্ড ইউজ কলোকেশনস অর ইডিয়মস। ওকে, এবিলিটি টু প্যারাফ্রেজ হচ্ছে আমরা সবাই রাইটিংয়ে প্যারাফ্রেজ করেছি, বিশেষ করে টাস্ক 1-এ ইন্ট্রোডাকশনের লাইনটাকে আমরা প্যারাফ্রেজ করে লিখতাম। প্যারাফ্রেজ হচ্ছে বারবার সেম সেন্টেন্স না বলে ওই সেন্টেন্সকে পরের ক্ষেত্রে প্যারাফ্রেজ করে বলা। যেমন ধরা যাক আমি বললাম টেকনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, কিন্তু আমি যদি পরের বাক্যে বলি টেকনোলজি প্লেস আ ভাইটাল রোল ফর আওয়ার লাইফ, তাহলে আমি ফার্স্ট লাইনটাকে প্যারাফ্রেজ করে বললাম। তো স্পিকিংয়েও আপনাকে এভাবে প্যারাফ্রেজ করতে হবে। তারপরে আসি কলোকেশনস। আশা করছি ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য কলোকেশন একটা নিউ টার্ম। কলোকেশন হচ্ছে সঠিকভাবে কোনো শব্দের জোড়া ব্যবহার করা। যেমন ধরেন আমি বললাম স্ট্রং রেইন, স্ট্রং রেইন না বলে আপনাকে বলতে হবে হেভি রেইন। কারণ হচ্ছে হেভি রেইন ন্যাচারাল কলোকেশন অ্যান্ড ইটস অ্যাপ্রোপ্রিয়েট টু ইউজ, বাট স্ট্রং রেইন হচ্ছে যে এটা কলোকেশন হিসেবে ভুল, এবং এটা যদি আপনি ইউজ করেন তখন বোঝা যাবে যে আপনি একজন ন্যাচারাল স্পিকার না, আপনি যা ইচ্ছা যেখান থেকে ইচ্ছা স্পিকিংয়ে শব্দ জোড়া লাগাচ্ছেন। তো কলোকেশন অনেকগুলা কমন কিছু কলোকেশন আছে, এগুলো স্পিকিংয়ে অনেক বেশি প্র্যাকটিস করবেন, তাহলেই হচ্ছে যে দেখবেন আস্তে আস্তে আপনারা কলোকেশনের দিক থেকে ন্যাচারাল হয়ে উঠছেন। তো লেক্সিক্যাল রিসোর্সের যে তিনটা ক্রাইটেরিয়া 2.1, 2.2, 2.3 তিনটাই আমার আলোচনা করা শেষ। এখন দেখেন তিনটাতে স্কোরিং কিভাবে হবে। সেম আগের মতোই 9-এর মধ্যে আপনি কত পেয়েছেন সেটা লেখা হবে, তারপরে সেটাকে 3 দিয়ে ভাগ দেওয়া হবে। ধরা যাক আপনি 2.1-এ পেলেন 7,
পরেরটা 8, এর পরেরটায় ধরেন আপনি পাইলেন 9, তাহলে আপনার অ্যাভারেজ হবে 7 + 8 + 9 / 3, তারপরে সেটা হবে আপনার লেক্সিক্যাল রিসোর্সের স্কোর। আচ্ছা, এ পর্যায়ে আমি যাচ্ছি আমাদের থার্ড যে ক্রাইটেরিয়া, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। আচ্ছা, যেটাতে আমি হচ্ছে যে সব থেকে বেশি ভুল থেকে মানে নোটিস করে থাকি স্টুডেন্টদের। তো GRA গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে কী কী আছে? 3.1-এ আছে ভ্যারাইটি অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচারস, সিম্পল প্লাস কমপ্লেক্স। নোটিস করবেন এখানে ব্র্যাকেটে শুধু সিম্পল প্লাস কমপ্লেক্স লেখা, কিন্তু তার মানে এই নয় যে আপনি শুধু সিম্পল আর কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবেন। আপনাকে অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করতে হবে কানেক্টর ব্যবহার করে, অবশ্যই প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে। প্যাসিভ সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আইএলটিএস স্পিকিং অ্যান্ড রাইটিং। অ্যান্ড কন্ডিশনাল সেন্টেন্স তো আমরা সবাই জানি এটা এক প্রকারের কমপ্লেক্স সেন্টেন্স, তাও আলাদা করে বললাম। আরও অনেক কিছু কমন স্ট্রাকচার আছে, এগুলো মেনলি বেশিরভাগই সিম্পল সেন্টেন্সে থাকে, যেমন বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, তারপরে হচ্ছে অন দ্য ভার্জ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি, বি সাপোজ টু প্লাস V1, এই টাইপের কিছু কমন স্ট্রাকচারস আছে, ওইগুলো মাঝে মধ্যে ইউজ করবেন। মানে আপনি এক্সামিনারকে বুঝাবেন যে আপনার গ্রামাটিক্যালের রেঞ্জ কতটুকু, আপনি গ্রামার কতটা জানেন। তো অনেক বেশি টাইপের স্ট্রাকচার ইউজ করা ট্রাই করবেন। রাইটিংয়ে যেরকম অনেক বেশি আপনার দেখবেন যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহার করার অনেক গুরুত্ব, স্পিকিংও সেরকম সেম। আপনারা যদি ব্যান্ড 9-এর কোনো রাইটিং দেখেন, হ্যাঁ, আপনারা চ্যাটজিপিটিকে বলবেন যে ব্যান্ড 9-এর একটা রাইটিং দিতে, তখন দেখবেন সেখানে কত ডিফারেন্ট টাইপ অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইউজ করা হয়েছে। তখন গিয়ে বুঝবেন যে স্পিকিং অ্যান্ড রাইটিং দুইটাতেই ভ্যারাইটি অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনেক বেশি প্রয়োজন। আচ্ছা, এরপরে আসি 3.2 গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, যেটা নিয়ে আপনারা সব থেকে বেশি ভয় থাকেন যে গ্রামাটিক্যাল ভুল হচ্ছে। মনে রাখবেন গ্রামাটিক্যাল ভুল সবারই হয়ে থাকে, এইটাতে এত বেশি মাথা না ঘামিয়ে আপনি বেসিক কিছু গ্রামার ঠিক করার চেষ্টা করবেন, যেমন 2 + V1, তারপরে হচ্ছে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে, তারপরে হচ্ছে হ্যাভের পরে V3 হবে। আরও কিছু বেসিক গ্রামাটিক্যাল রুলস আছে, ওই বেসিকগুলো হচ্ছে যে যদি সঠিক করার চেষ্টা করেন গ্রামাটিক্যাল অ্যাকুরেসিতে আপনি ভালো স্কোর পাবেন। আচ্ছা, আরেকটা জিনিসটা আমি বলতে চাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আপনি হচ্ছে যে আপনারা কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখে রাখবেন, কারণ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করলে আপনার প্রিপোজিশনে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি যদি একবার কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখে থাকেন, তাহলেই দেখবেন, যেমন ধরেন ডিপেন্ডের পরে সবসময় অন বসে, তো ডিপেন্ডের পর আপনি ভুলবশত অন্য প্রিপোজিশন ইউজ করলে সেটা কিন্তু গ্রামাটিক্যাল ভুল হবে। তো কিছু বেসিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি আপনার জানা থাকে, এক্ষেত্রে আপনার গ্রামাটিক্যাল ভুলও অনেক ক্ষেত্রে কমে আসবে। আচ্ছা, GRA মানে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি লাস্ট ক্রাইটেরিয়া, কন্ট্রোল অফ সেন্টেন্স ফরমেশন অ্যান্ড এগ্রিমেন্ট। আচ্ছা, সেন্টেন্স ফরমেশন কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেনে হয়ে থাকে, সেটা হচ্ছে যদি আপনারা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, প্যাসিভ সেন্টেন্স ভালো করে যখন বেসিক পড়বেন, তখন দেখবেন তাদের ফরমেশন কিভাবে হয়। আর এগ্রিমেন্ট হচ্ছে যে কোনটার পরে কোনটা বসবে সেটা সঠিকভাবে সাজানো। যেমন ধরেন আমি বললাম হি গো টু স্কুল, অবশ্যই এই সেন্টেন্সটা ভুল, সেটা হবে হি গোজ টু স্কুল। তাহলে আপনি যখন সেন্টেন্স বলবেন, সেন্টেন্সের ফরমেশন অ্যান্ড এগ্রিমেন্টের দিকেও আপনার নজর রাখতে হবে। আচ্ছা, লাস্টলি দ্য লাস্ট ক্রাইটেরিয়া প্রনাউন্সিয়েশন, যেটা আমরা সবাই জানি যে প্রনাউন্সিয়েশন হচ্ছে উচ্চারণ। আচ্ছা, উচ্চারণে আমাদের কয়টা সাব ক্রাইটেরিয়া আছে? অবশ্যই 3টা। আমি এখন 4.1, 4.2 এবং 4.3 নিয়ে আলোচনা করব। আচ্ছা, 4.1 প্রনাউন্সিয়েশন, ক্ল্যারিটি অ্যান্ড ইন্টেলিজিবিলিটি। আচ্ছা, প্রথমেই দেখেন তারা কি লিখলো, ক্ল্যারিটি মানে হচ্ছে স্পষ্টতা। আপনারা একটা জিনিস ভুল বুঝে থাকেন, সেটা হচ্ছে যে আপনারা বিদেশিদের মতো প্রনাউন্স করতে যান, এটা করা যাবে না, এতে হচ্ছে আপনার ন্যাচারাল অ্যাকসেন্ট ডিফর্ম হয়ে যাবে। যে আপনার হচ্ছে যে পরীক্ষা নেবে, এক্সামিনার অবশ্যই জানে যে আপনি বাঙালি, তাই আপনাকে এটা বোঝাতে হবে না যে আপনি ওদের দেশের মানুষের মতো কথা বলতে পারেন। আপনি আপনার মতো কথা বলবেন, ন্যাচারালি কথা বলবেন, কারণ ন্যাচারাল
স্পিকিং আপনাকে হচ্ছে, তারা কিন্তু আপনার ন্যাচারাল স্পিকিংটাই হচ্ছে বেশি পছন্দ করবে। তাই আপনার প্রনাউন্সিয়েশনে নিজের স্পষ্টতা এবং ন্যাচারালিটি ধরে রাখতে হবে। তারপরে আসি 4.2-তে, ওয়ার্ড স্ট্রেস অ্যান্ড সেন্টেন্স স্ট্রেস অ্যাকুরেসি। এই জিনিসটাকে আপনারা আগে জানতেন যে স্ট্রেস জিনিসটা কি আসলে প্রনাউন্সিয়েশনে? আশা করি অনেকেই জানেন, কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের জন্য আমি স্ট্রেস জিনিসটা একটু আলাদাভাবে আলোচনা করতে। আচ্ছা, স্ট্রেস হচ্ছে আপনি যখন একটা সেন্টেন্স বলবেন, সেন্টেন্সের মিনিং অনুযায়ী আপনি নির্দিষ্ট কোন ওয়ার্ডটাতে স্ট্রেস দিবেন সেটা। এখন আপনি যদি ভুল ওয়ার্ডে স্ট্রেস দেন, মিনিং কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। চলেন আমরা একটু দেখে নেই। দেখেন, এখানে আমি একটা সেন্টেন্স লিখলাম। সেন্টেন্সটা হচ্ছে আই ডিডন্ট সে হি স্টোল দ্য মানি। মানে হচ্ছে আমি বলিনি যে সে টাকা চুরি করেছে। এখন যদি আমি সেন্টেন্সটা এইভাবে পড়ি, আই ডিডন্ট সে হি স্টোল দ্য মানি, তার মানে বোঝাচ্ছে আমি বলিনি যে সে টাকাটি চুরি করেছে, কিন্তু অন্য কেউ বলে থাকতে পারে। এরপরে যদি আমি সে ওয়ার্ডটাতে একটু স্ট্রেস দিই, আই ডিডন্ট সে হি স্টোল দ্য মানি, তার মানে হচ্ছে আমি বলিনি যে সে টাকাটি চুরি করেছে, কিন্তু আমি অন্যভাবে বুঝিয়েছি। এরপর যদি আমি বলি, হিতে যদি আমি স্ট্রেস দিয়ে বলি, আই ডিডন্ট সে হি স্টোল দ্য মানি, তার মানে হচ্ছে আমি বলিনি সে টাকাটি চুরি করেছে, কিন্তু অন্য কেউ চুরি করে থাকতে পারে। তারপরে যদি আমি স্টোল ওয়ার্ডটাতে স্ট্রেস দিয়ে বলি, তখন সেটা হবে আই ডিডন্ট সে হি স্টোল দ্য মানি, তার মানে হচ্ছে আমি বলিনি যে সে টাকাটি চুরি করেছে, সে হয়তো ধার নিয়েছে বা অন্য কিছু করলো। আচ্ছা, লাস্টলি আমি যদি দা মানিতে স্ট্রেস দিই, আই ডিডন্ট সে হি স্টোল দা মানি, তার মানে সে হয়তো টাকাটি চুরি করেনি, কিন্তু অন্য কিছু চুরি করেও থাকতে পারে। তাহলে আপনারা দেখতেই পেলেন যে স্ট্রেসের উপর ডিপেন্ড করে সেন্টেন্সের মিনিং কতটা বদলে যায়। তাহলে আপনারা যখন আইএলটিএস স্পিকিংয়ে কথা বলবেন, আপনাদেরকে অবশ্যই মানে মাথায় রাখতে হবে যে কোন ওয়ার্ডের উপর আপনি স্ট্রেস দিচ্ছেন এবং সেটা আপনার মিনিংয়ের সাথে যাচ্ছে কিনা। লাস্টলি, দ্য লাস্ট ক্রাইটেরিয়া, ইন্টোনেশন অ্যান্ড রিদম। আমি নোটিস করে দেখলাম যে অনেক স্টুডেন্টদেরই ইন্টোনেশন সম্পর্কে আইডিয়া নেই। ইন্টোনেশন হচ্ছে ভয়েসের ওঠানামা করা, আপনার রিদম আর আপনার আবেগ অনুযায়ী সেন্টেন্সে ওঠানামা করা। ট্রাস্ট মি, অনেক ভালো স্পিকার আছে যারা ইংলিশ স্পিকিংয়ে অনেক ভালো, কিন্তু তারা রোবটিক ভয়েসে কথা বলে। মানে হচ্ছে তাদের আবেগ অনুযায়ী তাদের ভয়েস ওঠানামা করে না। এই ক্ষেত্রে তারা ইন্টোনেশনে গিয়ে কম স্কোর পেয়ে থাকে। এই কাজটা করা যাবে না। কারণ হচ্ছে আমি যদি এখন রোবটের মতো কথা বলতাম, আপনারা আমার কথা শুনেও ঘুমিয়ে পড়তেন, কিন্তু বারবার ভয়েসের ওঠানামা করা হচ্ছে বলেই আপনাদের কথা শুনতে হয়তো ভালো লাগতে পারে। তো এইটা স্বাভাবিক বিষয়, কারণ হচ্ছে আপনার যদি বারবার ভয়েসে ওঠানামা না হয়, সবসময় যদি রোবটিক ভয়েসে আপনি এক্সামিনারের সামনে কথা বলেন, তখন সেটা তার কাছে নোটিসেবল হবে এবং সেটা আপনার স্কোরে হচ্ছে প্রভাব রাখতে পারে। তাই যখন আপনি যে সেন্টেন্স বলবেন সেটার সাথে আপনার ইন্টোনেশনটা ভেরি করবে অবশ্যই। একটু আগে যে আমি একটা সেন্টেন্স পড়েছি কয়েকটা ডিফারেন্ট উপায়ে, সেখানে দেখবেন বারবার আমার ভয়েসের ওঠানামা হচ্ছিল। এখন আপনি এক্সাইটেড হয়ে কিছু বলছেন, তখন আপনার ভয়েস অবশ্যই উপরে থাকবে। তারপরে র্যান্ডম নর্মাল কিছু বলছেন, ভয়েসটা নিচে থাকবে। তো এইভাবে আবেগের উপর ডিপেন্ড করে আপনার ভয়েসের ওঠানামা করতে হবে। এর মানে এই নয় যে আপনাকে আবৃত্তিতে ভালো হতে হবে বা অনেক বড় কিছু করতে হবে, এরকম কিছু না। নর্মালি ভয়েসের ওঠানামা করাইলেই হবে, এতেই হচ্ছে আপনি এখানে ভালো স্কোর পাবেন। তো এই গেল আমার স্পিকিংয়ের 12টি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা, এবং আমি স্কোর কিভাবে হয় সেটা নিয়েও আলোচনা করেছি, এবং একেবারে ডিটেইলে আজকে আলোচনা করে আপনাদেরকে দেখাইলাম যে স্পিকিং নর্মালি কিভাবে মার্কিং হয়। তাই আশা করছি এখন থেকে স্পিকিং যখন আপনি প্র্যাকটিস করবেন, এই জিনিসগুলো মাথায় রেখে প্র্যাকটিস করবেন, এবং এতে একজন ভালো স্পিকার হওয়ার পাশাপাশি আইএলটিএস স্পিকিংয়েও আপনি একটি ভালো স্কোর তুলতে পারবেন।